লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ক্লাস 2। ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই ক্লাসে আমরা অ্যারিস্টটলের দর্শন নিয়ে আলোচনা করব। লিটারারি ক্রিটিক হিসেবে অ্যারিস্টটলকে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের সূত্রপাত নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা প্লেটোর ক্রিটিসিজম আলোচনা করেছিলাম বা প্ল্যাটোনিক ক্রিটিসিজম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে থাকছে তারই পরবর্তী অ্যারিস্টটলকে নিয়ে আলোচনা। আশা করি লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই ক্লাসগুলো তোমাদের আগামী সমস্ত পরীক্ষার ক্ষেত্রে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট, বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম, এছাড়াও গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের ক্ষেত্রে ইংলিশ লিটারেচারে ভীষণই গুরুত্বপূর্ণ। তাই কেউ মিস করবে না, ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। এবং এই প্রত্যেকটি ক্লাসগুলি তোমরা ইন ডিটেইল ফলো করে এগুলি থেকে নোটসও বানাতে পারো, বা চাইলে তোমরা এই সমস্ত নোটসগুলি পারচেস করতে পারো সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে, যেখানে প্রত্যেকটি সেকশনের ওপরে তোমরা আলাদা আলাদাভাবে নোটস পেয়ে যাবে। ইউজিসি নেট এবং সেটের স্টুডেন্টরাও তোমরা ফুল সিলেবাস বেসড নোটস চাইলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস আর চার্জেবল। আমাদের এই চ্যানেলে তোমরা তোমাদের সিলেবাসের সমস্ত সেকশন কভার করে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস পেয়ে যাবে। তাই যারা যারা এই চ্যানেলে একদমই নতুন, অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এবং ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেটের স্টুডেন্টরা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমরা আমাদের পেইড মেম্বারশিপ কোর্সও জয়েন করতে পারো, যেখানে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি সেকশনের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস প্রোভাইড করা থাকছে। আশা করি এই সমস্ত ক্লাসগুলি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। তাই ক্লাসেস এবং নোটস পেতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের নেট সেটের জন্য পেইড মেম্বারশিপ কোর্স পারচেস করতে পারো, বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এই সমস্ত নোটসগুলি পিডিএফ আকারেও পারচেস করতে পারো। তো দেখো, আজকের ক্লাসে লিটারারি ক্রিটিসিজমে আমরা অ্যারিস্টটলকে নিয়ে আলোচনা করব। অ্যারিস্টটলকে ওয়েস্টার্ন লিটারেচারের বা পশ্চিমা সাহিত্যের সমালোচনার জনক বলা হয়ে থাকে বা প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। তিনি তার সেই যে যুগান্তকারী গ্রন্থ পোয়েটিক্স, এতে কিন্তু শিল্প এবং সাহিত্যকে একটা বৈজ্ঞানিক এবং বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করেছেন। তিনি মূলত বোঝার চেষ্টা করেছিলেন যে কোন নীতিগুলোর কারণে সাহিত্য মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। অ্যারিস্টটলের জন্ম হয়েছিল উত্তর গ্রিসের স্ট্যাগিরা শহরে। তার বাবা নিকোম্যাক্স ম্যাসিডোনিয়ার রাজা অ্যামিনটাসের সেকেন্ড অ্যামিনটাস দ্বিতীয়র ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তো বাবার এই যে রাজকীয় সংযোগ, এই কারণে কিন্তু অ্যারিস্টটলের রাজপরিবারের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং শৈশবেই তিনি, যেহেতু বাবাকে হারিয়েছিলেন, তার অভিভাবক হয়ে ওঠেন প্রক্সেনাস। এবং বাবার এই চিকিৎসক হওয়ার দরুন তার মধ্যেও কিন্তু জীববিজ্ঞান এবং প্রাকৃতিক জগতের প্রতি একটা আগ্রহ জন্মায়। এবং 17 বছর বয়সে অ্যারিস্টটল উচ্চশিক্ষার জন্য এথেন্সে চলে যান, যেটা তখনকার জ্ঞান চর্চার কেন্দ্রে ছিল। কারণ এথেন্স তখনকার সময়ে জ্ঞান চর্চার কেন্দ্র ছিল। সেখানে তিনি প্লেটোর প্রতিষ্ঠিত সেই বিখ্যাত একাডেমিতে ভর্তি হন বা যোগ দেন। এর আগের ক্লাসে আমরা প্লেটো নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে প্লেটোর একাডেমি নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই প্লেটোর একাডেমিতে গিয়ে তিনি যোগদান করেন এবং সেখানে তিনি প্রায় 20 বছর প্লেটোর ছাত্র এবং সহকর্মী হিসেবে কাটান। 20 ইয়ার্স, একটা হিউজ সময়কাল কিন্তু, তাই তো। এবং প্লেটোর ভূমিকা কি ছিল তার জীবনে? না, প্লেটো ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক এবং তার দার্শনিক ভিত্তি স্থাপনের প্লেটোর কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে গুরু শিষ্যের দর্শনের একটা পার্থক্য ছিল অবশ্যই, কারণ প্লেটো ছিলেন আদর্শবাদী এবং অ্যারিস্টটল ছিলেন বাস্তববাদী। প্লেটো বিশ্বাস করতেন ফর্ম বা ধারণার জগতে, যা শারীরিক বা বাস্তব জগতের বাইরে, কিন্তু তিনি মনে করতেন শিল্প হলো সেই বাস্তবতার একটা দুর্বল অনুকরণ সমাজ থেকে। তাই তিনি কবিদেরকে নির্বাসন দেওয়ার কথা বলেছিলেন।
আর উল্টো দিকে অ্যারিস্টটল প্লেটোর এই যে আদর্শবাদ এটাকে তিনি প্রত্যাখ্যান করেন। বাস্তব পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার ওপরে জোর দেন তিনি শিল্পকে সমাজ বা জীবনের থেকে বিচ্ছিন্ন নয়, বরং সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিশ্লেষণ করেন। তাহলে অ্যারিস্টটল প্লেটোর শিষ্য ছিলেন, তার সাথে কিন্তু তার গুরুর একটা পার্থক্য ছিল, যে প্লেটো যেখানে সমাজ থেকে এই কবিদেরকে বাদ দেওয়ার কথা বলেছেন, তিনি যেখানে আইডিয়াল ওয়ার্ল্ডে এই শিল্প একদমই তার স্থান নেই বলেছিলেন, অ্যারিস্টটল কিন্তু সেই মতের পক্ষে ছিলেন না। তিনি বলেছিলেন যে শিল্পকে সমাজ এবং জীবন থেকে বাদ দেওয়ার কখনোই প্রয়োজন নেই, বরং শিল্প সমাজ এবং জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং এটাকে তিনি বিশ্লেষণও করেছিলেন। তাই প্লেটোর দর্শনের সমালোচক হিসেবে তাকে দেখা হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি সমালোচনা করেননি। তিনি তার শিষ্য হিসেবে সমালোচনা না করে তার মতবাদের, বরং তার মতবাদটা যে অন্যদিকে প্রযোজ্য নয় যেটা তিনি বলেছিলেন, সেদিকেও যে প্রযোজ্য সেটা তিনি বলেছিলেন। তিনি প্লেটোর অনেক ধারণাকে নতুনভাবে বিন্যস্ত করেন। প্লেটোর মৃত্যুর পরে আনুমানিক 347 BCE-তে অ্যারিস্টটল এথেন্স ছেড়ে চলে যান এবং কিছুদিন আবারও ভ্রমণ করেন। দেখো, প্লেটো কিছুদিন ভ্রমণ করেছিলেন সক্রেটিসের মৃত্যুর পরে, অ্যারিস্টটলও তাই করেন। এবং 343 খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনিয়ার রাজা ফিলিপ দ্য সেকেন্ডের অনুরোধে তিনি তার ছেলে, সেই বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেটের গৃহশিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং 335 খ্রিস্টপূর্বাব্দে তিনি এথেন্সে আবারও ফিরে আসেন এবং নিজের স্কুল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। তাহলে প্লেটোর স্কুল ছিল দ্য একাডেমি এবং অ্যারিস্টটলের স্কুল ছিল লাইসিয়াম। বোঝা গেছে? এবং এই যে লাইসিয়াম, এখানে তিনি তার বিখ্যাত পেরিপ্যাটেটিক স্কুল গড়ে তোলেন, যেখানে হেঁটে হেঁটে আলোচনা এবং জ্ঞান চর্চা চলত। তাহলে দেখো, সক্রেটিসের যে শিক্ষণ পদ্ধতি কেমন ছিল, প্রশ্ন উত্তরের মাধ্যমে। এখানে আমরা অ্যারিস্টটলের লাইসিয়ামের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষণ পদ্ধতি কিভাবে দেখলাম, হেঁটে হেঁটে আলোচনা, এই মাধ্যমে শিক্ষাদান করা হতো বা জ্ঞান চর্চা চলত। বোঝা গেছে? আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পরে এথেন্সে ম্যাসিডোনিয়া বিরোধী মনোভাব তৈরি হয়, ফলে রাজনৈতিক প্রতিহিংসা এড়াতে অ্যারিস্টটল এথেন্স ছেড়ে ইউবোয়া দ্বীপের চ্যালসিতে চলে যান এবং সেখানেই তিনি 322 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বসবাস করেন। তারপরে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। অ্যারিস্টটল তার জীবদ্দশায় অনেক বুক লিখে গিয়েছিলেন, তবে তার মধ্যে বিশেষ কয়েকটি শুধুমাত্র প্রিজার্ভ করে রাখা যায়, বাকিগুলো সম্ভব হয়নি। যেমন পোয়েটিক্স, রেটোরিক্স, পলিটিক্স, এথিক্স, মেটাফিজিক্স, ফিজিক্স, প্রায়র অ্যানালিটিক্স, posterior analytics, on the soul, history of animals, parts of animals, constitution of Athens, etc. এই সমস্ত বুকগুলি মোটামুটি টিকে যায়। বাকি অনেক বই তিনি লিখেছিলেন, সেগুলোর হদিশ পাওয়া যায়নি। তো সাহিত্য সমালোচনার দিক থেকে আমরা যদি বিচার করি, তার সব থেকে বিখ্যাত গ্রন্থ ছিল পোয়েটিক্স, যেটা কিনা এই লিটারারি ক্রিটিসিজমের আমাদের ক্লাসের মূল বিষয়বস্তু। তো অ্যারিস্টটলের সাহিত্য সমালোচনার মূল ভিত্তি হলো তার পোয়েটিক্স এবং অলঙ্কার শাস্ত্র, রেটোরিক, এই দুটো গ্রন্থ। সবার প্রথমে আমরা পোয়েটিক্স নিয়ে আলোচনা করব। পোয়েটিক্স হচ্ছে অ্যারিস্টটলের সাহিত্য সমালোচনার সব থেকে প্রভাবশালী গ্রন্থ এবং ইতিহাসেও সব থেকে প্রভাবশালী গ্রন্থ হচ্ছে এই পোয়েটিক্স। এতে তিনি ট্র্যাজেডি এবং এপিক কবিতা মানে এপিক পোয়েট্রি নিয়ে আলোচনা করেছেন। সেক্ষেত্রে তিনি এম অফ পোয়েট্রি বলে মাইমেসিসের তত্ত্ব তুলে ধরেছিলেন। মাইমেসিস কি না, অ্যারিস্টটলের মতে শিল্প হলো জীবন এবং মানুষের কর্মের অনুকরণ, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। প্লেটো অনুকরণকে ক্ষতিকর মনে করেছিলেন, কিন্তু অ্যারিস্টটল সেটার একটা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি দেন। তিনি এটা বলেননি যে অনুকরণ ক্ষতিকর, বরং তার ধারণাকে একটু নতুন দিক দিয়েছেন, যে তিনি বলেছেন এই অনুকরণ বা মাইমেসিস এটা হচ্ছে একটা সৃজনশীল শিক্ষামূলক দিক। শিল্পের মাধ্যমে আমরা জগৎকে চিনি। কবিতা ইতিহাস থেকে আলাদা, কারণ ইতিহাস নির্দিষ্ট ঘটনা বলে, আর কবিরা সার্বজনীন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথকে তুলে ধরেন, যে কি ঘটতে পারে সেটা বলেন। তাই প্লেটোর মতে মাইমেসিস বা অনুকরণ ক্ষতিকর হলেও অ্যারিস্টটল কিন্তু এটাকে একটা ডিফারেন্ট ওয়েতে দেখান এবং বলেন যে এটা মোটেও ক্ষতিকর নয়, এবং বলেন যে এই মাইমেসিস হচ্ছে সৃজনশীল এবং শিক্ষামূলক। এছাড়াও তিনি ক্যাথারসিসের ধারণা দেন। ক্যাথারসিস আবেগের শুদ্ধিকরণ। ট্র্যাজেডির উদ্দেশ্যে তিনি বলেন যে ট্র্যাজেডি দর্শকের মনে
করুণা মানে পিটি এবং ভয় মানে ফিয়ার জাগিয়ে তোলে। নাটকের শেষে এই যে তীব্র আবেগগুলো, এগুলো মানুষের সেই ইমোশনাল স্টেটটাকে পরিশুদ্ধ করে, যেটা এক ধরনের মানসিক শান্তি এবং উন্নত নৈতিক দৃষ্টিভঙ্গি দেয়। ট্র্যাজেডির কথা বলতে গিয়ে তিনি ট্র্যাজেডির 6টা এলিমেন্টের কথা বলেন, 6টা উপাদান। প্লট, যেটাকে বলা হয় মিথোস, চরিত্র যেটা ইথোস, চিন্তাধারা যেটা ডায়নোইয়া, এবং ভাষা যেটা লেক্সিস বা ডিকশন, এবং গান যেটা মেলোস, এবং দৃশ্যসজ্জা যেটা অপসিস। তাহলে ট্র্যাজেডির এই 6টা উপাদানের কথা তিনি বলেন, মিথোস, ইথোস, ডায়নোইয়া, লেক্সিস, মেলোস, অপসিস। ট্র্যাজিক হিরো সম্পর্কে তিনি বলেন, হ্যামারসিয়ার কথা বলেন তিনি, যে আদর্শ নায়ক অবশ্যই উচ্চবংশীয় হবেন, ভালো মানে তিনি খুব ভালো হবেন না, আবার খুব খারাপও হবেন না। আর এই যে ট্র্যাজিক ফল ঘটে, এটা বিশেষত একটা ভুলের কারণে ঘটে, যেটাকে হ্যামারসিয়া বলা হয় বা ট্র্যাজিক ফ্ল বলা হয়। প্রায়শই এটা একটা অজ্ঞতা বা অতিরিক্ত অহংকার থেকে জন্মায়। তিনি পেরিপেটিয়ার ধারণা দেন এবং অ্যানাগনরিসিসের ধারণা দেন। পেরিপেটিয়া বলতে তিনি বলেন যে ভাগ্যের আকস্মিক পরিবর্তন, মানে সুখ থেকে দুঃখের যে পরিবর্তন, সেটাকে পেরিপেটিয়া বলে। আর অ্যানাগনরিসিস কোনটা না, সেই যে গুরুত্বপূর্ণ সত্য, নিজের ভুলটা যে আবিষ্কার, যার ফলে সুখ থেকে দুঃখের দিকে ভাগ্যের চাকা ঘুরে যায়, সেটাকে বলছে অ্যানাগনরিসিস। তাহলে সেই ভুল বা সেই গুরুত্বপূর্ণ সত্যটাকে বা সেটাকে রিকগনাইজ করাটাকে অ্যানাগনরিসিস, এবং তার ফলে ভাগ্যের যে একটা পরিবর্তন, সেটাকে পেরিপেটিয়া বলছে। এবং এই যে ট্র্যাজিক ফ্লটা, তার চরিত্রের বা স্বভাবের, হিরোর ট্র্যাজেডিতে যে দোষটা, সেটাকে হ্যামারসিয়া। এভাবে তিনি প্রত্যেকটি আলাদা আলাদা তথ্য কিন্তু তুলে ধরেন। এবং ইউনিটিস হিসেবে তিনি কি বলেন, তিনি নাটকের এই প্রত্যেকটি স্তম্ভের উপরে কিন্তু জোর দেন। ইউনিটি অফ অ্যাকশনের উপরে তিনি জোর দেন, যেটা পরবর্তী যুগে রেনেসা ক্রিটিকরা এর সাথে আরো সময় এবং স্থানের যে ইউনিটি, সেটাকেও কিন্তু অ্যাড করে দেন। কারণ ইউনিটি অফ অ্যাকশন নিয়ে শুধু বলেছিলেন অ্যারিস্টটল, পরবর্তীকালে আমরা রেনেসা ক্রিটিকরা, যেমন বিশেষত শেক্সপিয়ারের নাম আমরা বলতে পারি, তিনি কিন্তু এর সাথে সময় এবং স্থানের ঐক্য যোগ করে দেন। এরপরে আমরা দেখব যে অলংকার শাস্ত্র বা রেটোরিকে তিনি কি বলেছেন। এই বইতে তিনি যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষার যে ব্যবহার এবং মানুষকে বোঝানোর কৌশল নিয়ে আলোচনা করেছিলেন। তিনি রেটোরিকে বক্তৃতার 3টে স্তম্ভের কথা বলেন, ইথোস, প্যাথোস এবং লোগোস। ইথোস মানে হচ্ছে বক্তার বিশ্বাসযোগ্যতা, প্যাথোস মানে শ্রোতার আবেগ, লোগোস মানে যুক্তির ব্যবহার। এই 3টে স্তম্ভের কথা বলেন, যেটা বক্তৃতাতে বা কারো কথোপকথনে, মানুষের বক্তব্যে অবশ্যই থাকা উচিত। বোঝা গেল তাহলে পোয়েটিক্সে তিনি কি কি বলেছেন এবং রেটোরিকে তিনি কি কি যুক্তি দিয়েছেন, কি কি বলেছেন, সেই সব কিছু সবার আশা করি ক্লিয়ার হয়েছে। পোয়েটিক্সে আমরা দেখতে পাই যে তিনি মাইমেসিসের তত্ত্ব তুলে ধরেছেন, ক্যাথারসিস নিয়ে আলোচনা করেছেন, যে ট্র্যাজেডি দর্শকদের মনে পিটি এবং ফিয়ার জাগিয়ে তোলে। এছাড়া তিনি হ্যামারসিয়া, অ্যানাগনরিসিস, পেরিপেটিয়ার ধারণা দিয়েছেন। এছাড়া ইউনিটি অফ অ্যাকশনের ওপরে তিনি জোর দিয়েছেন। আর রেটোরিকে তিনি মানুষের কথা বলার মধ্যে যে 3টে স্তম্ভ থাকবে, ইথোস, প্যাথোস, লোগোস, এই 3টের ধারণা দিয়েছেন। এখানে প্রত্যেকটি পয়েন্টই ইন ডিটেইল আমি আলোচনা করেছি। আশা করি যারা যারা নোটস আকারে এগুলো পড়বে, এক্সামের আগে দ্রুত রিভিশনের জন্য এগুলো ভীষণই হেল্পফুল, এবং প্রত্যেকটি ধারণা এখানে সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। তো আলেকজান্ডার দ্য গ্রেটের মৃত্যুর পরে এথেন্সে অ্যারিস্টটল রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েন, এবং সক্রেটিসের মতো পরিণতি যাতে তার না হয় সেটা এড়ানোর জন্য তিনি এথেন্স ছেড়ে চ্যালসিতে গিয়ে বসবাস করেন, এবং সেখানেই খ্রিস্টপূর্বাব্দ 322 BCE-তে তিনি 62 বছরে মারা যান বা মৃত্যুবরণ করেন। তো এই ছিল অ্যারিস্টটল অ্যাজ আ লিটারারি ক্রিটিক। তাহলে এর আগের ক্লাসে আমরা প্লেটো নিয়ে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আমরা অ্যারিস্টটল নিয়ে আলোচনা করলাম। প্লেটোর বক্তব্যে আমরা কি পেয়েছিলাম না, প্লেটো পোয়েট্রিকে ইমিটেশন বলেছিলেন এবং সেটাতে তিনি তাকে ফলস বলেছিলেন, মরালি হার্মফুল বলেছিলেন, ইমোশনালি ডেঞ্জারাস বলেছিলেন, এবং পোয়েটসদেরকে ব্যানিশ করার কথা বলেছিলেন। কিন্তু অ্যারিস্টটল এই যে পোয়েট বা তাদের যে পোয়েট্রি, এটার সম্পূর্ণ একটা নতুন ধারণা দেন। তিনি বলেন যে ইমিটেশন প্রকৃতই সহজাত, এটা সৃজনশীল, এটা হার্মফুল নয়, বরং এটা একটা জ্ঞানের পথপ্রদর্শক।
পোয়েট্রি আমাদেরকে সত্যিটাই বলে, মানে দার্শনিকভাবে সত্যিটা তুলে ধরে আমাদের সামনে। পোয়েট্রি মরালি ইউজফুল। তিনি তার গুরুর কোনো ধারণাকে খণ্ডন করেননি, বরং সমস্ত ধারণাগুলোকে একটা অন্য দৃষ্টিকোণ দিয়েছিলেন, নতুন একটা দৃষ্টিকোণ দিয়েছিলেন সমস্ত ধারণাগুলোকে, তাও যুক্তি দিয়ে। পোয়েট্রি ইমোশনালি এডুকেটস অ্যান্ড ইটস হেল্পফুল ফর দ্য অডিয়েন্স, এটাই তিনি বলেছিলেন, এবং তার প্রত্যেকটি বক্তব্যে তিনি কিন্তু যুক্তি দিয়েও বলেছিলেন। অতএব অ্যারিস্টটল ডিফেন্স পোয়েট্রি এগেনস্ট প্ল্যাটো, এটাই আমরা মূলত দেখতে পাই। অ্যারিস্টটল তার যে গুরু প্লেটোর যে ধারণা, সেই ধারণাগুলোকে একটা নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছিলেন। অ্যারিস্টটলের সাথে তার শিক্ষাগুরু প্লেটোর দর্শনের কিন্তু এটাই ফারাক। আশা করি অ্যারিস্টটল অ্যাজ এ লিটারারি ক্রিটিক সবাই বুঝতে পেরেছো। তার বিখ্যাত ওয়ার্ক, সেই ওয়ার্কে তিনি কি কি নিয়ে বলেছেন, কি কি তথ্য দিয়েছেন, এই সমস্ত কিছু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে লিটারারি ক্রিটিসিজমের পরবর্তী ক্লাসে, এর পরবর্তী এজের লিটারারি ক্রিটিকদের। ক্লাসগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং পরবর্তী ক্লাসটা পেতে হলে চ্যানেলটা ফলো করতে ভুলো না।